কালবৈশাখীর তাণ্ডবে রংপুর রাষ্ট্র বিভাগের কয়েকটি জায়গায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, নিহত হয়েছে একজন, আহত অন্তত 20। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক, বগুড়া থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ এবং নীলফামারী থেকে সহকর্মী জসিমউদ্দিন। জনাব আবুল কালাম মল্লিক, আমরা এর মধ্যে একটা ঝড় দেখলাম, নদী বন্দরেও 2 নম্বর সংকেতের কথা শুনতে পাচ্ছি। এটি বাড়তে পারে কিনা, ঝড়টি আবার নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিনা আরো বেশি শক্তি সঞ্চয় করে? জনাব আবুল কালাম মল্লিক। আপনাকে ধন্যবাদ। দেখুন, এপ্রিল মাসে আমাদের দেশে যে ধরনের ঝড় হয়ে থাকে আমরা একে বজ্র ঝড় বলে থাকি, লোকালি আমরা একে কালবৈশাখী ঝড় বলে অভিহিত করে থাকি সাধারণত। তবে সাধারণত এই বজ্র ঝড়গুলো দেশের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে শুরু হয়ে থাকে, অথবা আমাদের দেশের অভ্যন্তরে এই ধরনের বজ্রমেঘ তৈরি হতে পারে। কখনো কখনো আমাদের দেশের সীমানার বাইরেও এই ধরনের বজ্রমেঘ তৈরি হয়, এবং এই ঝড়গুলো সাধারণত বজ্রমেঘ থেকে সংশ্লিষ্ট যে ঝড় সেগুলো সাধারণত উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে শুরু হয়ে দেশের মধ্য অঞ্চলকে অতিক্রম করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত ধাবিত হয়ে থাকে। আজকের দুপুরে যে ঝড় হয়েছে সেটা দেশের রাজশাহী, রংপুর থেকে শুরু করে তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে সে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা হয়ে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, সিলেট পর্যন্ত বিস্তৃতি লাভ করছে, এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি পর্যন্ত এরা বিস্তৃত ছিল। এই ঝড়ের বিশেষ বৈশিষ্ট্য হলো এর সাথে থাকে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া। আজকের যে ঝড় হয়েছে সেখানে সর্বোচ্চ বাতাসের একটানা গতিবেগ ছিল 80 কিলোমিটার পার আওয়ার, যা কুমিল্লায় রেকর্ড করা হয়েছে। ঢাকাতে ছিল এটি 42 কিলোমিটার পার আওয়ার, এবং ময়মনসিংহে ছিল 41 কিলোমিটার পার আওয়ার। সুতরাং এই ধরনের বজ্রমেঘ থেকে যে দমকা বাতাস বা ঝড়ো হাওয়া তৈরি হয় সেগুলো সাধারণত গড়ে 60 থেকে 80 কিলোমিটার পার ঘন্টার মধ্যে থাকে, কখনো কখনো এর অধিকও হয়ে থাকে, এবং এর সাথে থাকে প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া, দমকা বাতাস এবং লাইটনিং স্ট্রাইক। আপনাকে ধন্যবাদ। জনাব আবুল কালাম মল্লিক, আমরা জানতে চাইছিলাম যে নদী বন্দরে 2 নম্বর সংকেত আমরা দেখতে পাচ্ছি, এই সংকেতের পরিমাণ বাড়তে পারে কিনা, বা সংকেতটি মানে পরবর্তী পর্যায়ে যেতে পারে কিনা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এই সংখ্যাটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের অভ্যন্তরীণ নদী বন্দরে যেসব নৌ যানবাহন চলাচল করে, আমাদের এই বজ্র মেঘ থেকে যে ধরনের বজ্র ঝড় তৈরি হয়ে থাকে, সেখানে আমরা যদি বিভিন্ন তথ্যপত্র এবং পদ্ধতিগতভাবে অ্যানালাইসিস করে দেখতে পাই যে বাতাসের একটানা গতিবেগ 60 কিলোমিটার থেকে 80 কিলোমিটার বা তার ঊর্ধ্বে থাকতে পারে, তখনই অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আমরা 2 নম্বর সতর্কতার সংকেত, অর্থাৎ এই 2 নম্বর সংকেতের চেয়ে বাড়ার কোনো সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ জনাব আবুল কালাম মল্লিক। আমরা সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক, আপনার কাছে একটু আসতে চাই, ঝড়ের মৌসুমকে সামনে রেখে কোন ধরনের ফসল ঝুঁকিতে রয়েছে বলে আপনি মনে করছেন, এবং এই সময় কৃষকদের কি ধরনের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে ঝড়ের যে পূর্বাভাস পাচ্ছি সেই অনুযায়ী আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ সবসময় দিয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের যে প্রকল্প রয়েছে কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরণ প্রকল্প, সেই প্রকল্পের আওতায় আমাদের প্রতিদিন আমাদের কৃষি আবহাওয়া বার্তা দেওয়া হয়, এবং সেই অনুযায়ী কৃষকদের কী করণীয় সেই প্রচারগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা মোবাইলে আমরা মেসেজ পেয়ে যাচ্ছি, এই মেসেজ থেকে পরবর্তী আমরা আমাদের উপশহরী কৃষি কর্মকর্তা যারা ব্লক পর্যায়ে রয়েছেন তাদের আমরা তাদের ট্যাব রয়েছে, এই ট্যাবে আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি। তারা পরবর্তী কৃষকদেরকে সঙ্গে সঙ্গে তথ্যগুলো সরবরাহ করে সেই অনুযায়ী কী করা যায় সেই বিষয়টি তারা বিবেচনা করছেন। আমরা যেতে চাই আমাদের নীলফামারী প্রতিনিধি জনাব জসিমউদ্দিনের কাছে। সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ, আপনাকে ধন্যবাদ। আমাদের আবহাওয়াবিদ জনাব আবুল কালাম মল্লিক বলছিলেন যে এই ঝড়টি আসলে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু হয়, এবং উত্তরাঞ্চলের উপরেই এটির প্রভাব সবচেয়ে বেশি থাকে। নীলফামারীর আবহাওয়া এখন কেমন, মৌসুমি ফল এবং ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা নীলফামারীতে, নাকি এই ঝড়টি অল্পের উপর দিয়েই গেল? জনাব জসিমউদ্দিন। হ্যাঁ, আসলে নীলফামারীতে যে ক্ষতিগ্রস্তের কথা আপনি জানতে চেয়েছেন, আসলে এখানে ফসলের তেমন ক্ষতি হয়নি, কারণ এই সময় ইরিবোরও ছিল অল্প বয়সের। আর অপরদিকে যে আম এবং লিচুর যথেষ্ট ক্ষতি হয়েছে সবজির ফসল, যেমন পুঁই শাক, লাউ শাকের ডগা ছিঁড়ে গিয়েছে এই শিলাবৃষ্টির কারণে। 10 মিনিটের স্থায়ী এই শিলাবৃষ্টির যেটা ছিল ½ ইঞ্চি ডায়ামিটার থেকে 1 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চি ডায়ামিটারে, যা
2 মিনিট স্থায়ী ছিল এই বড় শিলাবৃষ্টি। এখানে নীলফামারীর যে সোনারা এবং সঙ্গলসী ইউনিয়ন রয়েছে এবং সৈয়দপুর শহরে এই শিলাবৃষ্টিটা সবচেয়ে বেশি হয়েছে। আর এখানে আমাকে কৃষি কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে আমি ঘটনার পরপরই, শিলাবৃষ্টির পরপরই তিনি ওই অঞ্চলগুলো ঘুরেছেন এবং দেখেছেন যে ক্ষতিগ্রস্তের পরিমাণটি। তিনি বলেছেন যে ছোট ছোট কিছু নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে ঘরগুলো রয়েছে, টিনের ঘরগুলো যেগুলো পুরাতন, সেগুলো ছিদ্র হয়ে গেছে এই শিলাবৃষ্টির কারণে। আপনাকে ধন্যবাদ জনাব জসিমউদ্দিন। আমি একটু আবার আবুল কালাম মল্লিক আপনার কাছে ফিরতে চাই। 5 দিন আগেই আসলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে এপ্রিলের শুরুতে, যেটি আপনাকে আসলে বজ্রঝড় বলছিলেন, যেটা আমরা স্থানীয়ভাবে কালবৈশাখী বলে যাই, সেটির কথা আপনারা পূর্বাভাস দিয়েছিলেন। মার্চের শেষ দিনেও আমরা এই ঝড় দেখেছি, এপ্রিলের শুরুতেও আমরা এই ঝড় দেখলাম। আমরা যেটি জানতে চাইছি যে এই ঝড় আরো তীব্রভাবে আসার কোনো সম্ভাবনা আপনারা দেখছেন কিনা, পরে এইটির তীব্রতা আর বাড়তে পারে কিনা, আপনাদের পূর্বাভাস কি বলে? আপনাকে ধন্যবাদ। দেখুন, যেহেতু এপ্রিল মাস সবচেয়ে উষ্ণতম মাস এবং আমাদের ক্লাইমেটোলজি হলো যে এপ্রিল মাসে এই ধরনের বজ্র মেঘ থেকে বজ্রঝড়ের ঘনঘটা সাধারণত বেশি হয়ে থাকে এবং আমরা মনে করি যে আমাদের এই মাসে বিশেষ করে 1 থেকে 2টি তীব্র কালবৈশাখী ঝড় এবং 5 থেকে 6টি হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং জনাব আবুল কালাম মল্লিক, তীব্র কালবৈশাখী ঝড়টা কোন সপ্তাহের মধ্যে বা কোন সময়ের মধ্যে হবে সেটি আপনারা প্রেডিক্ট করতে পারছেন কি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের যে পদ্ধতিগত অ্যানালাইসিস আছে, আমাদের যে গাণিতিক মডেল আছে, সেখান থেকে আমরা গাস্টি উইন্ড বা স্কারলি উইন্ড আমরা ভিজুয়ালাইজ করে আমরা দেখতে পারি। ইভেন কি আমরা 7 দিন আগ থেকে দেখতে পারি যে কোন অঞ্চলের উপর দিয়ে এইরকম গাস্টি উইন্ড বা তীব্র গতিবেগ বিশিষ্ট ঝড় বা তার সাথে দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তা আমরা সংখ্যাতাত্ত্বিক গাণিতিক মডেলের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং আমরা সেই জন্য আগাম পূর্বাভাসে বলে থাকি যে আমাদের কোন কোন অঞ্চলের মধ্যে এর সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো উল্লেখ করে আমরা সাধারণত তীব্র কালবৈশাখী ঝড় কখনো আমরা আমাদের বিভিন্ন, মানে আপনারা বলতে পারেন, আপনারা দেখেছেন কিনা যে ধরেন এই 1 সপ্তাহের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার বা 2 সপ্তাহের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আপনারা দেখছেন কিনা? হ্যাঁ, আমরা আপনাকে আগেই যেটা বলেছিলাম যে এই সপ্তাহে এইরকম বজ্র মেঘ থেকে যে বজ্র ঝড়, যাকে আমরা কালবৈশাখী ঝড় বলে থাকি, তার ঘনঘটা গত 2-1 দিনে আমরা যা পরিলক্ষিত করেছি তার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এগুলো যেহেতু শর্ট স্পেল, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম ঝড় প্রবাহিত হওয়ার পর আবহাওয়া আবার ভালো হয়ে যায় এবং তখন ওয়েদার সিচুয়েশন খুব ভালো হয়। সেই কারণে এই শর্ট স্পেল যুক্ত ঝড় যেগুলো হয়ে থাকে দেশের বিভিন্ন অঞ্চলে, এই ধরনের ঝড়ের প্রবণতা এই সপ্তাহ জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। জনাব আবুল কালাম মল্লিক, আপনাকে ধন্যবাদ। আমরা সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ আপনার কাছে জানতে চাইবো যে উত্তরাঞ্চলের মধ্যে দিয়ে আমাদের আবহাওয়াবিদ বলছিলেন যে উত্তরাঞ্চল থেকে আসলে ঝড়ের তীব্রতা শুরু হয়, সবচেয়ে বেশি সাফার উত্তরাঞ্চলই করে। আপনি বলছিলেন যে ফসলের ঝুঁকিকে সামনে রেখে আপনারা কৃষকদের কি পরামর্শ দিচ্ছেন সেটি। এই ঝড়কে কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে বা কৃষি বান্ধব করার ক্ষেত্রে বা এই ঝড় ফসলের কোনো উপকার কি করে বা উপকারে সেটিকে টার্ন করার কোনো সুযোগ কি আমাদের রয়েছে কিনা, কাজে লাগানোর কোনো সুযোগ রয়েছে কিনা? ধন্যবাদ। আমরা মেনলি যেটা করে থাকি, এখানে বৃষ্টি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ধানের যে অবস্থা এখন স্টেজ রয়েছে, সেখানে ধানের কিছুটা সুবিধা হয় এখানে। আর যদি বেশি মাত্রায় বৃষ্টি হয়ে থাকে, আমরা মিলিমিটার হিসেবে মেনে মাপ দিয়ে থাকে, মাপার পরে সেটিকে আমরা কৃষকদেরকে বলি ওই সময় তাদের জন্য ড্রেনেজ ব্যবস্থা ভালো করে, তার জন্য নিষ্কাশন ব্যবস্থা ভালো করে, তাহলে পানিটা গড়িয়ে যাবে, ফসলের ক্ষতি করতে পারবে না। এটিকে সামনে রেখে আম, লিচু ইত্যাদি ফসলও আমরা পরামর্শ দিয়ে থাকি যাতে কৃষক সর্বক্ষণ সজাগ থাকে। এবং এই বিষয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প যেটি রয়েছে, সেটি আরও যুগোপযোগী করে আমাদের কৃষকের দোরগোড়ায় ডিজিটালাইজডভাবে কীভাবে এটাকে পৌঁছানো যায় সেই ব্যাপারে সর্বদা প্রচেষ্টা রয়েছে এবং আশা করি আমরা অচিরে এটি তাদেরকে দিতে পারবো। জনাব জসিমউদ্দিন, আপনার কাছে জানতে চাইছি যে আপনি শুনলেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে অতিরিক্ত উপপরিচালক আছেন তিনি বললেন যে আসলে বৃষ্টি ধানের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত বৃষ্টি আবার যাতে পানি যাতে নিষ্কাশিত হয় সেই
ব্যবস্থাও আসলে আমাদের কৃষকদের এটি করতে হবে। কৃষকরা এই বিষয়টি থেকে আসলে সচেতন কিনা, কারণ ফসলের মাটিতে যদি পানি জমে থাকে সেটি আলটিমেটলি ফসলের জন্য ভালো হবে না, আবার বৃষ্টিটাও ফসলের জন্য দরকার। কৃষকরা এই বিষয়টি জানছেন কিনা? না, এই কৃষকরা এ বিষয়ে জানেন, কারণটা হলো যে এখানে যে কৃষি সম্প্রসারণ রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা মাঠ পর্যায়ে আজকে শিলাবৃষ্টির পরেও তারা ওই কৃষকদের সাথে কথা বলেছেন। এবং এখানে যে বৃষ্টিপাত আজকে যেটা হয়েছে, এই বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.7 মিলিমিটার। অতএব এই বৃষ্টিটা এই ধানের এত মানে সেভাবে জমে থাকার কথা না। কারণ এখানে যে ইরিবোরো যে মৌসুমটা, সেটা ইরিবোরোতে যে পানির প্রয়োজন সেই পানিটা সে পেয়েছে, এবং এটা চাষিদের ক্ষেত্রে বিশেষ করে ইরিবোরোর ক্ষেতে এটা একটা উপকারে হয়েছে। কারণ এই পানিটা যেহেতু এত বেশি পানি হয় না, আর শিলাবৃষ্টির যেটা বিষয়, যে যদি বেশি শিলাবৃষ্টিটা যদি এখানে যেটা হয়েছে, আরো যদি তার সঙ্গে যদি ঝড় থাকতো, কারণ ঝড়ের এখানে বাতাসের বেগ ছিল, স্থানীয় যে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস থেকে আমি খবর নিয়েছি, এখানে বাতাসের গতিবেগ ছিল 35 কিলোমিটার। সেজন্য এখানে যে বাতাসের বেগটা যদি বেশি থাকতো, তাহলে বিশেষ করে ভুট্টার এই সবচেয়ে ক্ষতি হতো এই অঞ্চলে। জনাব জসিমউদ্দিন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ এবং আবুল কালাম মল্লিক, আপনাকেও। আপনাদেরও